2025 সালে সার্কুলার কখন হতে পারে। এখন যেহেতু 2024 সালের পরীক্ষা নভেম্বরের দিকে চলে গেছে, এই পরীক্ষা শেষ হবে, এই পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন শেষে রোস্টার হওয়ার পর নতুন সার্কুলারের জন্য চিন্তা ভাবনা হবে। সুতরাং আশা করা যায় যে গতবারের মতো ফেব্রুয়ারি মার্চ নয়, হয়তো এবছর এপ্রিল মে বা জুনের দিকে চলে যেতে পারে, তার আগেও হতে পারে। তো আমরা মোটামুটি ভাষা শিক্ষা প্রস্তুতি নিতে থাকবো। আশা করি আমাদের প্রস্তুতি অনেক ভালো হবে। কোরিয়াতে আসার পরে আমাদের ভাষা কেন্দ্রিক যে দুর্বলতা থাকে, যে সমস্যাগুলো থাকে, সেগুলো আপনারা লং টাইম সময় পাচ্ছেন ভালোভাবে লেখাপড়া করে। 2025 সালে কবে সার্কুলার হবে, 2024 সালে কেন সার্কুলার হলো, বা এত লোক রোস্টার থাকার পরেও কেন বারবার দক্ষিণ কোরিয়া সার্কুলার দেয়, এই যে কথাগুলো আমাদের মনের ভেতর সবসময় ঘুরপাক খায়। এই বিষয়ে আমি এর আগেও কথা বলেছি, এখনো বলছি, যে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে 2024 সালের যে আপনার লটারির সার্কুলার হয়েছিল, তাদের পরীক্ষা কিন্তু অলরেডি নভেম্বরে চলে গেছে। কি কারণে? যে আপনার এই বছর যে সার্কুলারটা হয়, এই লোকগুলো কিন্তু পরীক্ষা হবে, রোস্টার হবে, তাদের ইস্যু হয়ে তারা করিয়ে আসতে আসতে কিন্তু প্রায় 1.5 বছর বা 2 বছর এরকম হয়ে যায়। অর্থাৎ প্রতি 1-2 বছরের লোক রোস্টার করে রেখে তারপরে তারা পরবর্তী 1-2 বছরের প্রস্তুতি হিসাবে সার্কুলার দেয়। আমরা অনেকেই না বুঝে, যারা আমরা রোস্টার রয়েছি, তারা মনের কষ্টে, মনের দুঃখে অনেক সময় বিভিন্ন জায়গায় খারাপ মন্তব্য করে থাকি যে কেন রোস্টার হলো, এখন রোস্টার হওয়ার প্রয়োজন ছিল না, এখনো তো অনেক রোস্টার কেন সার্কুলার হলো, এখন তো সার্কুলারের প্রয়োজন ছিল না, অনেক রোস্টার রয়েছে, এইগুলো আগে নিক। এখন দক্ষিণ কোরিয়া মনে করেন যে আমাদের নীতিতে চলে না। তাদের এই মুহূর্তে 10,000 ধরেন বাংলাদেশি রোস্টার হয়ে আছে। এই 10,000 আগামী পুরা 24 সাল, এরপর 25 সালের মাঝামাঝি পর্যন্ত তারা নিতে থাকবে। এই যে 24 সালে ভাষা পারদর্শী এবং লটারির যে সার্কুলার হলো, এই লোকগুলো প্রসেসিং করে তারা এই লোকগুলো 25 সালের মাঝামাঝি থেকে নেওয়া শুরু করবে। 26 সালের মাঝামাঝি পর্যন্ত এই লোকগুলো তারা নিতে থাকবে। 25 সালের মাঝামাঝি যে সার্কুলারটি আসবে, 25 সালের ধরেন আনুমানিক এপ্রিল মে মাসের দিকে সার্কুলার আসতে পারে। সেই সার্কুলার যখন আসবে, সেই সার্কুলারের লোকগুলো তারা প্রসেসিং করে রাখবে। এভাবে প্রতিটি দেশের ক্ষেত্রে একই, যে একটি অংশকে তারা সবসময় প্রসেসিং করে রেখে দেয়, যে প্রয়োজন অনুযায়ী তারা আস্তে আস্তে এই লোকগুলো কোম্পানির চাহিদা অনুযায়ী তারা টেনে নিয়ে আসে। এখন আমরা বাংলাদেশিরা, আমরা কাজ করতে যতটা আগ্রহী, আমরা কাজ করতে যতটা উৎসুক, তার চেয়ে বেশি কিন্তু আমরা মানে কি বলবো, যে কথা বলা বা আমরা কমেন্টস করা, অথবা আমরা বুদ্ধি, বিবেক, ব্রেন, এগুলাকে আমরা বেশি ব্যবহার করি উল্টাপাল্টা কাজে। দেখেন, আমার সাথে যোগাযোগ করে বা দক্ষিণ কোরিয়াতে যারা আমার মতো মোটামুটি একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের সাথে অনেকেই বাংলাদেশ থেকে যোগাযোগ করেন। তাদের এই ধরনের বহু আক্ষেপের কথা রয়েছে। বহু সময় বড় বড় ধরনের চিঠি আমাদের কাছে মেইল করেন বা পাঠান মেসেঞ্জারে বিভিন্নভাবে, যে ভাইয়া আপনারা বোয়েসেলের সাথে এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন, আপনারা দূতাবাসের সাথে এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন, আপনারা বিভিন্ন কোম্পানির সাথে একটু কথা বলে দেখেন যে লোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা, নতুন বেশি করে ইস্যু করা যায় কিনা। তো একটা বিষয় হচ্ছে, এই যে যতটা আগ্রহ নিয়ে, যতটা উৎসাহ নিয়ে বা যতটা বুদ্ধি বিবেক খাটিয়ে আপনারা এই পরামর্শগুলো আমাদেরকে দেন, কোরিয়াতে আসার পরে কিন্তু আপনারা সেভাবে কাজ করেন না। কোরিয়াতে আসার পরে দেখা যায় যে আপনাদের পুরো চিন্তা ভাবনা, চেতনা বা আপনাদের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে যায়। আপনারা কোরিয়াতে আসার পরে একটু কষ্ট হওয়ার সাথে সাথে, ভাই কেন যে আসলাম, কোম্পানির অবস্থা খুব খারাপ, বা কোম্পানিতে বেসিক ছাড়া দেয় না, ওভার টাইম দেয় না, এই টাকা কাটছে, ওই টাকা কাটছে, অথচ তার কয়দিন আগেই কিন্তু আসতে না পারার জন্য আক্ষেপ করছিলেন। এখন বিষয় হয়েছে যে ধরেন বাংলাদেশের এই মুহূর্তে ন্যূনতম মজুরি আছে 5,000 টাকা। এখন কোনো কোম্পানি আপনাকে 6,000 টাকাও দিতে পারে, কোনো কোম্পানি আপনাকে 15,000 টাকা দিতে পারে, কোনো কোম্পানি আপনাকে 30,000 টাকা দিতে পারে, কোনো কোম্পানি আপনাকে নববর্ষের ছুটি দিতে পারে, কোনো কোম্পানি আপনাকে লাল দাগের ছুটি দিতে পারে, কোনো কোম্পানি না দিতে পারে, কোনো কোম্পানি বাৎসরিক ছুটি দেয়, কোনো কোম্পানি দেয় না, কোনো কোম্পানি আপনার পিতৃকালীন মাতৃকালীন ছুটি দেয়, কোনো কোম্পানি দেয় না। এগুলো নির্ভর করে একটা কোম্পানি সে যখন তার লাইসেন্স করছে বা সে যখন ট্যাক্স পরিশোধ করে একটি দেশের মধ্যে ব্যবসা করছে, তার অবশ্যই নিয়মকানুন বা সবকিছুর জানা আছে। সুতরাং আমরা সবকিছুর সাথে কিন্তু পরিচিত নয় এই দেশের। সুতরাং যা কিছু কোম্পানি আমাদের সাথে করছে সবই যে শ্রমিক শোষণ করছে, বিষয়টি এরকম নয়। একটা কোম্পানির ব্যবসার উপর, তার লাভ লোকসানের উপর, সে কি অবস্থানের মধ্যে আছে, তার ব্যাংক লোনের উপর, তার সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু একটা শ্রমিকের ছুটি, একটা শ্রমিকের বেতন, একটা শ্রমিকের বোনাস। সুতরাং আমরা দক্ষিণ কোরিয়াতে এসে অতিমাত্রায় মনে করেন যে এই যে ব্রেন খাটাই, দেশে থাকতে যে ব্রেন খাটাই, কোরিয়াতে এসেও সেই ব্রেন খাটানোর আমরা চেষ্টা করি, যেটা বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে দিন দিন। আমি মনে করি যে আমার কোম্পানিতে, শেষ একটা উদাহরণ দিয়ে শেষ করি, যে আমার কোম্পানিতে গত 10 দিন আগে 10-11 জনের মতো শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, সবাই কোরিয়ান, সেখানে বাংলাদেশে আমি ধরেন আছি।
আমি এখানে বেশ কয়েক বছর যাবত 13 বছর যাবত এখানে চাকরি করছি। একটা লোকও এসে আমার সাথে কিন্তু কোনো ধরনের কোনো ফাউ কথা বা কোনো ধরনের যে ভাই আপনি তো এখানে এতদিন আছেন, এখানে বোনাস কত দেয়, এখানে বেতন কত দেয়, এখানে হ্যান ত্যান, আপনার বেতন কত, আমারে তো মালিক এইটা দিতে চেয়েছে, এরকম কোনো উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে নেই। তাদের যে বেতন দিতে চেয়েছে সেই মোতাবেক তারা কাজ করতেছে, যেটা সামনে আসবে সেটা তারা পাবে। আমরা বাংলাদেশিরা হলে মনে করেন কোলাহল, আমরা নমশিক্রয়, আমাদের মধ্যে জানার কৌতূহল বেশি, আমাদের মধ্যে হিসাব নিকাশের কৌতূহল বেশি, কিন্তু কাজের বেলায় আমরা কিন্তু অতটা পারদর্শী না। এজন্য আমি বারবার এই সব কথার মূলে আমি বুঝাইতে চাইলাম যে আমাদেরকে পারদর্শী হতে হবে কাজের ক্ষেত্রে। আমরা মনে করেন যে যতটা বেশি কথা বলি তার তুলনায় কিন্তু কাজ যে অনেক কম করি। আমাদেরকে কাজ করার মানসিকতা তো এটি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। এখন যারা অনেকেই জানতে চেয়েছেন যে 2025 সালে সার্কুলার কখন হতে পারে, এখন যেহেতু 2024 সালের পরীক্ষা নভেম্বরের দিকে চলে গেছে, এই পরীক্ষা শেষ হবে, এই পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন শেষে রোস্টার হওয়ার পর নতুন সার্কুলারের জন্য চিন্তা ভাবনা হবে। সুতরাং আশা করা যায় যে গতবারের মতো ফেব্রুয়ারি মার্চ নয়, হয়তো এবছর এপ্রিল মে বা জুনের দিকে চলে যেতে পারে, তার আগেও হতে পারে। তো আমরা মোটামুটি ভাষা শিখে প্রস্তুতি নিতে থাকবো। আশা করি আমাদের প্রস্তুতি অনেক ভালো হবে। কোরিয়াতে আসার পরে আমাদের ভাষা কেন্দ্রিক যে দুর্বলতা থাকে, যে সমস্যাগুলো থাকে, সেগুলো আপনারা লং টাইম সময় পাচ্ছেন, ভালোভাবে লেখাপড়া করেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।